খবরটা যখন প্রথম কানে আসে মনে হয়েছিল কেউ মজা করছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়াচ্ছে। কিন্তু না, গত 14 দিনে খোলা সমুদ্রে যা ঘটে গেছে সেটা কোনো বানানো গল্প নয়, এটা হাড় কাঁপানো বাস্তব। এমন বাস্তব যে দুনিয়ার সেরা গোয়েন্দা সংস্থাগুলো এখনও হিসাব মিলাতে পারছে না। প্রকাশ্য দিনের আলোতে জাহাজ ধরা হচ্ছে, অন্য দেশের তেল কেড়ে নেওয়া হচ্ছে নির্লজ্জভাবে, আন্তর্জাতিক আইনকে পায়ে দলা হচ্ছে সবার সামনে। আর এসব করছে কে? সেই দেশ যারা গত 70 বছর ধরে নিজেদের আন্তর্জাতিক নিয়মের রক্ষক বলে দাবি করে আসছে। ঠিক এই টালমাটাল সময়ে চীন এমন একটা পদক্ষেপ নিয়ে বসেছে যা গত 30 বছরে পৃথিবীর কোনো দেশ কল্পনাও করেনি। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ জলরাশি জুড়ে 100টা যুদ্ধজাহাজ সাজিয়ে বসানো হয়েছে। 100টা! এটা কোনো সাধারণ মহড়া নয়, এটা একটা ঘোষণা। কিন্তু বেইজিং কেন এত বড় ঝুঁকি নিল সেটা বুঝতে হলে একটু পেছনে ফিরতে হবে। মাত্র 2 সপ্তাহ আগেও সমুদ্রে জাহাজ চলাচলে এতটা আতঙ্ক ছিল না। ঝুঁকি ছিল, তবে সেটা জলদস্যু কিংবা প্রাকৃতিক দুর্যোগের। এখন ভয়টা আসছে সেই দেশ থেকে যার কাজ ছিল সবাইকে রক্ষা করা। ওয়াশিংটন থেকে যে নির্দেশগুলো আসছে সেগুলো এতটাই আক্রমণাত্মক যে পশ্চিমা বিশ্লেষকরা নিজেরাই জিজ্ঞাসা করছেন, এটা আমরা কেন করছি? রাশিয়ার 3টা বাণিজ্যিক জাহাজ ধরে নিয়ে যাওয়া হয়েছে। এগুলোতে কোনো অস্ত্র ছিল না, সাধারণ পণ্য বহন করছিল। তারপরও তুলে নেওয়া হলো যেন মধ্যযুগের সমুদ্র ডাকাতি। কিন্তু আসল আঘাতটা লেগেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তাদের একটা তেলবাহী জাহাজ শুধু আটকানো হয়নি, ভেতরের তেল বিক্রি করে টাকাটা সরাসরি আমেরিকার কোষাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জাহাজটা নিলামে তোলা হয়েছে, একটা স্বাধীন দেশের সম্পদ রোদের আলোতে ছিনিয়ে নেওয়া হলো। কেউ কিছু করতে পারল না। এই ঘটনা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমুদ্রে চলাচলের যে আন্তর্জাতিক কাঠামো তৈরি হয়েছিল সেটা এখন ভেঙে পড়ার অপেক্ষায়। মজার বিষয় হলো, এই কাঠামো যারা বানিয়েছিল তারাই এখন ভাঙছে সবার আগে। আমেরিকা তার যুদ্ধজাহাজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে যেন পুরো মহাসাগর তাদের বাড়ির উঠোন। চীনের মালবাহী জাহাজ হোক, রাশিয়ার তেলের ট্যাঙ্কার হোক, ইরানের কার্গো জাহাজ হোক, কারোরটাই আর নিরাপদ নয়। বেইজিংয়ের যুদ্ধ পরিকল্পনাকারীরা এই দিনের জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা আন্দাজ করতে পেরেছিলেন ওয়াশিংটন একসময় এই সীমা অতিক্রম করবে। প্রশ্ন ছিল শুধু কবে। যেদিন সত্যিই ঘটল সেদিন চীনের জবাব এতটাই জোরালো ছিল যে অনেকের চোয়াল ঝুলে গেছে। 100টা রণতরী একসাথে সমুদ্রে নামানো সামান্য ব্যাপার নয়, এটা সরাসরি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের ভাষা একটাই, চীন পিছু হটবে না। পশ্চিমের টিভি চ্যানেল আর পত্রিকাগুলো প্রথমে এই খবরকে অতিরঞ্জিত ভেবে গুরুত্ব দেয়নি, কিন্তু মহাকাশ থেকে তোলা ছবি মিথ্যা বলে না। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত চীনা নৌবহরের সারি দেখে এখন সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, এত বড় সামরিক পদক্ষেপের আসল লক্ষ্য বুঝতে হলে ইরানের প্রসঙ্গে আসতেই হবে। তেহরান এই মুহূর্তে আমেরিকার বন্দুকের নলের সামনে। ওয়াশিংটন চাইছে ইরানের তেলের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে, কিন্তু সমস্যা হলো চীনের কারখানা চালাতে ইরানি তেল দরকার। ইরানের তেল বন্ধ মানে চীনের অর্থনীতির শিরায় দড়ি। বেইজিং এই হিসাব বোঝে, তাই তারা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইরানের সমুদ্র তীরে এই মুহূর্তে চীনের 48তম রেজিমেন্টের জাহাজ পাহারা দিচ্ছে। 2টো ভারী ডেস্ট্রয়ার আর বেশ কয়েকটি করভেট মিলিয়ে একটা লোহার বেড়া তৈরি করা হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, আমেরিকা ইরানের কোনো জাহাজের গায়ে আঙুল দিতে পারবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সবচেয়ে শিহরণ জাগানো অধ্যায় সবে শুরু হলো। দক্ষিণ আফ্রিকার সমুদ্র তটে এমন কিছু ঘটেছে যা বিশ্ব রাজনীতির পুরো ছক পাল্টে দিতে পারে। উইলপিস 2026 নামে সেখানে একটা যৌথ সামরিক মহড়া চলছে।
অংশগ্রহণকারীদের তালিকা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কত গুরুতর। চীন, রাশিয়া, ইরান আর দক্ষিণ আফ্রিকা একসাথে মাঠে নেমেছে। ব্রিক্স জোটের এই 4 সদস্য এমন একটা জায়গায় জড়ো হয়েছে যেটা কৌশলগতভাবে সোনার চেয়েও দামি। লোহিত সাগরের পথ এখন বন্ধ, তাই ইউরোপ আর আমেরিকার জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে যেতে বাধ্য। এটাই তাদের শেষ ভরসা। আর ঠিক সেই শেষ ভরসার রাস্তায় 3 দিনের জন্য আমেরিকা ও তার মিত্রদের জাহাজ চলাচলে লাগাম টানা হয়েছে। ডজন খানেক যুদ্ধ জাহাজ সেখানে ঘুরছে। চীনের আধুনিক ডেস্ট্রয়ার, ইরানের ফ্রিগেট, রাশিয়ার যুদ্ধজাহাজ মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি হয়েছে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই মহড়ার মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট। দুনিয়ার এই প্রান্তে আমেরিকার মান মতো চলার দিন শেষ। বিশ্লেষকদের মুখে একটাই কথা বারবার শোনা যাচ্ছে, চীন, রাশিয়া, ইরান এখন এমনভাবে জড়িয়ে গেছে যে একজনকে আলাদা করা মানে বাকি দুজনকেও টলিয়ে দেওয়া। ইরান হেরে গেলে রাশিয়া নড়বড়ে হয়ে পড়বে, রাশিয়া দুর্বল হলে চীনকে একাই লড়তে হবে। এই ডোমিনো ইফেক্টের ভয়ই তাদের একটা দড়িতে বেঁধে ফেলেছে। একজনের পতন মানে সবার পতন, তারা এটা বুঝে, তাই এমনভাবে আঁকড়ে ধরেছে যে ছাড়ানো কঠিন। এবার আসা যাক সবচেয়ে চমকে দেওয়ার অধ্যায়। ন্যাটো জোটের ভেতরটা এখন ফেটে চৌচির হতে চলেছে। তুরস্ক এমন একটা কাজ করেছে যা ন্যাটোর 75 বছরের ইতিহাসে আগে হয়নি। আঙ্কারা সরকারিভাবে আবেদন করেছে পাকিস্তান আর সৌদি আরবের তৈরি নতুন সামরিক জোটে যোগ দেওয়ার জন্য। এই জোটের নিয়ম ন্যাটোর মতোই, কোনো সদস্যের উপর হামলা হলে সেটা সবার উপর হামলা বলে গণ্য হবে। প্রথমে অনেকে হাসাহাসি করেছে, বলেছে গুজব, কিন্তু আঙ্কারা থেকে যেসব খবর আসছে তাতে হাসির জায়গা নেই। আবেদনটা সত্যিই জমা পড়েছে, কিন্তু একটা ন্যাটো সদস্য কেন হঠাৎ অন্য জোটের নাম লেখাতে চাইছে? এই উত্তর পেতে হলে ভূমধ্যসাগরের পানির নিচে তাকাতে হবে। সাইপ্রাস নিয়ে তুরস্ক আর গ্রিসের ঝগড়া দশকের পর দশক ধরে চলেছে। দুটো দেশই ন্যাটোর সদস্য, কিন্তু তুরস্ক জানে সত্যিকারের সংঘাত লাগলে ন্যাটো গ্রিসের পাশে দাঁড়াবে। ফ্রান্স ইতিমধ্যে গ্রিসকে আধুনিক যুদ্ধ বিমান দিয়েছে, জার্মানি তাদের নৌবাহিনী সাজিয়ে দিচ্ছে। এই তিক্ত সত্য তুরস্ককে বুঝিয়ে দিয়েছে ন্যাটোর ভেতরে তারা আসলে এতিম থাকার চেয়ে নতুন পরিবার খোঁজা বুদ্ধিমানের কাজ। তুরস্ক যদি সত্যি বেরিয়ে যায় ন্যাটোর জন্য সেটা হবে বজ্রপাত। 5 লাখের বেশি সৈন্যের মালিক তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। তাদের ছাড়া ন্যাটোর দক্ষিণ দিকটা একেবারে খোলা মাঠ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকা যা ইচ্ছা করছে আর ইউরোপ চুপচাপ বসে আছে। ইরানের বিরুদ্ধে কোনো যৌথ অভিযানের কথা বলছে না। ভেনেজুয়েলার জাহাজ লুটের ব্যাপারেও নীরব। এই চুপ থাকা বলছে ইউরোপ বুঝে গেছে এই খেলার আমেরিকার সঙ্গী হলে নিজেদেরও পড়তে হবে। চীনের আসল শক্তি কোথায় সেটা নিয়ে পশ্চিমা পণ্ডিতরা যা বলেন আর বাস্তবে যা চলছে তার মধ্যে বিশাল ফারাক। চীনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তাদের জাহাজ বিধ্বংসী মিসাইল 8000 কিলোমিটার দূরের চলন্ত রণতরী গুঁড়ো করতে পারে। আমেরিকার হাতে এই জিনিস নেই, মানে আমেরিকার সেই বিশাল বিমানবাহী জাহাজগুলো যেগুলো এতদিন সমুদ্রের রাজা মনে করা হতো, সেগুলো এখন আর অস্পর্শনীয় নয়। চীন চাইলেই ডোবাতে পারে। 90 থেকে 2010 সাল পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কথাই শেষ কথা ছিল। ইরাক ভাঙল, কেউ প্রতিবাদ করল না। আফগানিস্তানে 20 বছর আগুন জ্বলল, কারো মুখে রা নেই। লিবিয়া ছাড়খাড় হলো, দুনিয়া তাকিয়ে দেখল। সেই আমল শেষ।
চীনের উত্থান পুরো দাবার ছক বদলে দিয়েছে। অর্থনৈতিক শক্তিতে তারা আমেরিকার কাছাকাছি, সামরিক শক্তি প্রতিদিন বাড়ছে, বিজ্ঞান আর প্রযুক্তিতে অনেক ক্ষেত্রে আমেরিকাকে পেছনে ফেলেছে। দুনিয়া এখন একটা চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে। সামনের কয়েক মাস মানব সভ্যতার জন্য নিয়তি নির্ধারণী সময়। যারা ক্ষমতার চাবি ধরে আছেন তারা কোন দিকে ঘোরাবেন সেটার উপর নির্ভর করছে আগামী বহু বছরের ভবিষ্যৎ। পৃথিবী কি বহুমেরু শক্তির পাশাপাশি টিকে থাকার পথে এগোবে, নাকি আরেকটা ভয়াবহ রক্তক্ষয়ে ডুবে যাবে? সেই জবাব এখনও কেউ দিতে পারছে না। তবে একটা জিনিস নিশ্চিত, যে পুরনো দুনিয়ায় একজনের কথায় সব চলতো সেটা মরে গেছে। নতুন কিছু আসছে। সেই নতুন জিনিসটা ফুল হবে নাকি আগুন, সেটাই এখন কোটি কোটি মানুষের জানার অপেক্ষা।